আর মেলোনি যখন ইতালির নিরাপত্তা রক্ষা করতে কঠোর আইন প্রয়োগ করলো, তখন সবাই হঠাৎ স্বাধীনতা আর মানবাধিকারের কথা বলতে শুরু করলো। তবে দেশের সাধারণ মানুষ মেলোনির এই দৃঢ় অবস্থানকে প্রবলভাবে সমর্থন জানায়। তাদের চোখে মেলোনি হয়ে ওঠেন এক সাহসী নেত্রী, যিনি দেশ এবং দেশের সংস্কৃতির মর্যাদা রক্ষা করবার জন্য আবাসস্থলে অভিযান চালানো হয় এবং সরকারি জমি দখল করে তৈরি করা সব রকমের অবৈধ নির্মাণ, এমনকি মসজিদ মাদ্রাসাগুলোকে পর্যন্ত ভেঙে দিয়ে সরকারি জমির পুনরুদ্ধার করা হয়। এছাড়া চরমপন্থী ধর্মপ্রচারকদের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়। কিছু ক্ষেত্রে চরমপন্থী বক্তব্য দেওয়ার অপরাধে হুজুরদের গ্রেফতার করে জেলে পাঠানো হয় এবং কিছু ক্ষেত্রে দেশের বাইরে নির্বাসিত করা হয়। আর এই পদক্ষেপগুলোর ফলে মেলোনি ও তার দলকে একদিকে দেশীয় লিবারাল মহল, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। কেউ এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেয়, আবার কেউ অভিযোগ তোলে মেলোনি নাকি ইতালিতে এক নতুন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। অথচ মজার ব্যাপার হলো, যখন মুসলিম অভিবাসীদের হাতে খ্রিস্টান ইতালীয় নারীরা নিগ্রহ ও হয়রানির শিকার হচ্ছিল, তখন কোনো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জাতিসংঘ কেউই কোনো রকমের প্রতিবেদন প্রকাশ করেনি। আর মেলোনি যখন ইতালির নিরাপত্তা রক্ষা করতে কঠোর আইন প্রয়োগ করলো, তখন সবাই হঠাৎ স্বাধীনতা আর মানবাধিকারের কথা বলতে শুরু করলো। তবে দেশের সাধারণ মানুষ মেলোনির এই দৃঢ় অবস্থানকে প্রবলভাবে সমর্থন জানায়। তাদের চোখে মেলোনি হয়ে ওঠেন এক সাহসী নেত্রী, যিনি দেশ এবং দেশের সংস্কৃতির মর্যাদা রক্ষা করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মানুষ অনেক দিন পর প্রথমবার কিছুটা নিরাপদ বোধ করতে শুরু করে। আর ইতালিতে এই অভিবাসীদের অপরাধের হারও উল্লেখযোগ্যভাবে। এই পদক্ষেপগুলোর ফলে মেলোনি ও তার দলকে একদিকে দেশীয় লিবারাল মহল, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। কেউ এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেয়, আবার কেউ অভিযোগ তোলে মেলোনি নাকি ইতালিতে এক নতুন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। অথচ মজার ব্যাপার হলো, যখন মুসলিম অভিবাসীদের হাতে খ্রিস্টান ইতালীয় নারীরা নিগ্রহ ও হয়রানির শিকার হচ্ছিল, তখন কোনো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জাতিসংঘ কেউই কোনো রকমের প্রতিবেদন প্রকাশ করেনি। আর মেলোনি যখন ইতালির নিরাপত্তা রক্ষা করতে কঠোর আইন প্রয়োগ করলো, তখন সবাই হঠাৎ স্বাধীনতা আর মানবাধিকারের কথা বলতে শুরু করলো। তবে দেশের সাধারণ মানুষ মেলোনির এই দৃঢ় অবস্থানকে প্রবলভাবে সমর্থন জানায়। তাদের চোখে মেলোনি হয়ে ওঠেন এক সাহসী নেত্রী, যিনি দেশ এবং দেশের সংস্কৃতির মর্যাদা রক্ষা করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মানুষ অনেক দিন পর প্রথমবার কিছুটা নিরাপদ বোধ করতে শুরু করে। আর ইতালিতে এই অভিবাসীদের অপরাধের হারও উল্লেখযোগ্যভাবে কমে আসে। আর এখন মেলোনি সরকার দেশব্যাপী বুরখা এবং হিজাবকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। In Italy, the government is eyeing a new law that could ban the burqa and niqab in all public places. আইন এখনো আসেনি, তবে খুব শীঘ্রই আসবে। সরকারের স্পষ্ট যুক্তি, এটি জননিরাপত্তার বিষয়। কারণ ইউরোপে অনেক সন্ত্রাসবাদী বোরখা পরে নিজের পরিচয় গোপন করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। উপরন্তু বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে কিছু মুসলিম গ্রুপ স্থানীয় ইতালিয়ানদের হিজাব পরিধানের জন্য চাপ সৃষ্টি করত। তাই এর প্রতিক্রিয়ায় জর্জিয়া মেলোনি ইতালির অভ্যন্তরে হিজাব নিষিদ্ধের নীতি প্রণয়ন করতে চলেছেন। আর এভাবে মেলোনি ইতালিতে সাংস্কৃতিক পুনর্জাগরণের উদ্যোগ গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে ইতালীয় ইতিহাস এবং ঐতিহ্যের ওপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। ফলত বাস্তবে কয়েক বছরের মধ্যেই ইতালিতে একটা নতুন সামাজিক পরিবেশ গড়ে উঠেছে। রাস্তায় অপরাধ কমেছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এসেছে এবং র্যাডিকালাইজেশন হ্রাস পেয়েছে। এবং এমনকি মেলোনি নিজে উল্লেখ করেছেন যে ইসলাম ইতালির সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে এই প্রেক্ষাপটে যে প্রতিরোধ এবং উদ্যোগ ইতালি গ্রহণ করেছে, তা যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, ইতালির এই পদক্ষেপ ভারতের জন্যও শিক্ষণীয় একটা উদাহরণ হতে পারে। কারণ ভারতের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও অনুরূপ একটা প্যাটার্ন ধীরে ধীরে উদ্ভূত হচ্ছে।
হচ্ছে। এই সমস্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের সমস্যা নতুন কিছু নয়, তবে এখন এটা আরও দ্রুত গতিতে চলছে। অসম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, বিহার এই রাজ্যগুলোর সীমান্তবর্তী জেলাগুলোতে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী বসতি স্থাপন করেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী কিছু কিছু গ্রামে স্থানীয় আসামি এবং স্থানীয় বাঙালি হিন্দু জনগোষ্ঠী সংখ্যালঘিতে পরিণত হয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য পর্যন্ত হচ্ছে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এটি কেবল অর্থনৈতিক অভিবাসন নয়, এটি দীর্ঘমেয়াদীভাবে জনসংখ্যাগত পরিবর্তন। অবৈধ অভিবাসীদের কাছে স্থানীয় রেশন কার্ড, ভোটার আইডি, আধার কার্ড পাওয়া যায়, কারণ রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যতের ভোটার হিসাবে বিবেচনা করতে শুরু করে। তাদের সন্তানরা স্থানীয় স্কুলে পড়াশোনা করে এবং ধীরে ধীরে পুরো জনসংখ্যার গঠন পরিবর্তিত হতে শুরু করে। ইতালি ভুল করেছিল, তারা ভেবেছিল যে কিছু অবৈধ অভিবাসীর উপস্থিতি তেমন কোনো প্রভাব ফেলবে না, কিন্তু 20 বছর পর তারা উপলব্ধি করলো যে এই অভিবাসীরাই এখন তাদের সংস্কৃতি ধ্বংস করে পুরো দেশটাই দখল করতে উদ্যোগী হয়েছে। আর যতদিনে তারা বুঝলো ততদিনে ইতালির অনেক দেরি হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে কি, ভারতের এখনো অতটা দেরি হয়নি। ইতালি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের দেশের আইন এবং সংস্কৃতির বিরুদ্ধে কোনো আইডিওলজিকে গ্রহণ করবে না। এই কারণে ইতালি পুনরায় নিরাপদ হচ্ছে, আর এটা ভারতের জন্য একটা সতর্ক বার্তা। যদি ভারত এখনই এটা উপলব্ধি না করে তবে অনেকটা দেরি হয়ে যাবে।